প্রশ্ন দিয়ে শুরু করি। কল্পনা করুন দুজন কৃষক একই বীজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। একজন বীজটা ফেলে দিলেন অযত্নে শুকনো অনুর্বর মাটিতে, আর একজন আগে মাটি তৈরি করলেন, জল দিলেন, সঠিক ঋতু বেছে নিলেন, তারপর যত্ন করে বীজ বপন করলেন। বীজ একই, কিন্তু ফসল কি একই হবে? কখনোই না। এবার ভাবুন, আমরা মানুষ জন্মের ক্ষেত্রে কোন কৃষকের মতো আচরণ করছি? আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে প্রযুক্তি বেড়েছে, সুবিধা বেড়েছে, কিন্তু মানুষ কি সত্যি উন্নত হয়েছে? কেন আজ আমরা মানুষের মধ্যে এত হিংসা দেখতে পাচ্ছি? কেন লোভ, প্রতারণা, স্বার্থপর আর অস্থির মানুষ সমাজে ছেয়ে যাচ্ছে? আর কেন আজকের সমাজে বিবেকানন্দ, চাণক্য, যাজ্ঞবল্ক্য বা মহর্ষিদের মতো মহান চরিত্রের মানুষ এত কম জন্ম নিচ্ছেন? আমরা সন্তানকে ভালো স্কুলে দিতে চাই, ভালো পোশাক দিতে চাই, ভালো কেরিয়ার দিতে চাই, কিন্তু একটা প্রশ্ন খুব কম মানুষই নিজেকে করে, আমি কি তাকে জন্মের আগে একটা সুন্দর মানসিক পরিবেশ দিতে পেরেছি? আমরা কি কখনো ভেবে দেখেছি সমস্যার শুরুটা কোথায়? প্রাচীন ভারত একটা গভীর কথা বলতো, মহান সন্তানের জন্মের সূত্রপাত হয় কিন্তু জন্মের পরে নয়, জন্মের আগে থেকে। এই বিজ্ঞানের নামই বৈদিক গর্ভ সংস্কার। আজকের এই ভিডিওতে আমরা সেই হারিয়ে যাওয়া জ্ঞানের পথে এক সম্পূর্ণ যাত্রা করব, ধাপে ধাপে, একবারে গোড়া থেকে। আমি কথা দিচ্ছি, শেষ পর্যন্ত থাকলে আপনি গর্ভধারণকে আর কখনো আগেকার চোখে দেখতে পারবেন না। আর হ্যাঁ, এই ধরনের গভীর মূলে ফেরা জ্ঞান যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই যাত্রা এখানেই শেষ নয়। তাহলে চলুন শুরু করা যাক। বৈদিক গর্ভ সংস্কার আসলে কি? প্রথমে একটা ভুল ধারণা পরিষ্কার করে নিই। গর্ভ সংস্কার কোনো ধর্মীয় আচার নয়, এটা কোনো কুসংস্কার নয়, এটা হলো সুস্থ, মেধাবী, সংযমী, সৎ ও সংস্কারবান সন্তান গঠনের একটা সুসংগঠিত বিজ্ঞান। প্রাচীন ঋষিরা একটা সূত্র জানতেন, যা আজকের পৃথিবীর মানুষ প্রায় ভুলে গেছে। প্রাচীন ঋষিরা বলতেন, যে জাতি তার ভবিষ্যৎ প্রজন্মকে সচেতনভাবে গড়তে পারে না, সে জাতি দীর্ঘদিন সমৃদ্ধ থাকতে পারে না। প্রশ্নটা তাই শুধু একটা পরিবারের নয়, প্রশ্নটা হচ্ছে গোটা সভ্যতার। কিন্তু বৈদিক ঋষিরা শুধু গর্ভাবস্থার কথাই বলেননি, তারা বলেছিলেন প্রস্তুতি শুরু হয় আরো আগে থেকে। কেন? এখনই আমরা সে ব্যাপারে জানবো। 2 নম্বর পয়েন্টে বলি, এটি শুধু মায়ের বিষয় নয়। গর্ভ সংস্কার মানে কি? মানে গর্ভধারণ পূর্ব মুহূর্ত থেকে সন্তানের জন্ম পর্যন্ত একটি সচেতন জীবনযাত্রা। আর এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার, এটি কেবল মায়ের প্রস্তুতি নয়, এটা মা ও বাবা উভয়ের প্রস্তুতি। কারণ সন্তান একার দ্বারা সৃষ্টি হয় না, সন্তান দুজনের সম্মিলিত সৃষ্টি। এই সত্যটা মনে রাখুন, কারণ একটু পরেই আমরা জানবো বাবার ভূমিকাও ঠিক কতটা গভীর। বৈদিক দর্শন কি বলে? 3 নম্বর পয়েন্ট, বৈদিক দর্শনে একটা মূল কথা আছে, সন্তানের শারীরিক, মানসিক, বৌদ্ধিক ও আধ্যাত্মিক বিকাশের বীজ জন্মের পরে নয়, গর্ভকালেই রোপিত হয়। মনে আছে শুরুর সেই কৃষকের কথা? যে পরিবেশে বীজ বপন করা হয়, ফসল ঠিক সেরকম হয়। মানুষের ক্ষেত্রেও সেই একই নিয়ম সমানভাবে সত্য। গর্ভ সেই প্রথম মাটি যেখানে একটা মানুষ তৈরি হতে শুরু করে। আর আশ্চর্যের বিষয় কি জানেন? আজ এপিজেনেটিক্স নামের একটা আধুনিক বৈজ্ঞানিক ক্ষেত্র ইঙ্গিত দিচ্ছে যে গর্ভধারণের আগে গর্ভাবস্থায় জীবনযাপন ভবিষ্যৎ সন্তানের উপর প্রভাব ফেলতে পারে। হাজার বছর আগের সেই কথাটা আজ বিজ্ঞান নতুন ভাষায় নতুন মোড়ক দিয়ে বলছে। 4 নম্বরে বলবো গর্ভধারণের সঠিক সময়। প্রাচীন ভারত গর্ভধারণকে কখনো একটা দুর্ঘটনা হিসাবে দেখেনি। এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত, সচেতন ও প্রস্তুতিপূর্ণ সিদ্ধান্ত। কখন নতুন প্রাণকে আহ্বান করা হতো? যখন শরীর সুস্থ, মন শান্ত আর সম্পর্ক দৃঢ়। তখন ভেবে দেখুন, আজকের পৃথিবীতে আমরা একটা পরীক্ষার জন্য মাসের পর মাস প্রস্তুতি নিই, একটা চাকরির জন্য বছরের পর বছর, কিন্তু একটা নতুন মানুষকে পৃথিবীতে আনার জন্য আমরা ঠিক কতটা প্রস্তুতি নিই? 5 নম্বরে বলবো পিতা মাতার আত্মপ্রস্তুতি। এবার ফিরে আসি সেই কথা, সন্তানের প্রস্তুতি শুধু কি মায়ের? না, বাবার জীবনযাপন ঠিক সমান গুরুত্বপূর্ণ যতটা মায়ের। অসংযম, মাদক সেবন,
রাগ অত্যাধিক, অস্থিরতা, এই সবকিছু সূক্ষ্মভাবে ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব ফেলে। কারণ বাবা তো বীজ, বীজেই তো ফলের আসল গুণ লুকিয়ে আছে। বীজ মাটিতে পড়লে মাটিতে গাছ, গাছের স্বাস্থ্য নির্ভর করে মাটির উপরে, কিন্তু গাছের গুণগত মান নির্ভর করে কিন্তু বীজের উপরে। তাই গর্ভ সংস্কারের আসল শুরুটা কোথায় জানেন? সন্তান গর্ভে আসার আগে পিতা মাতার নিজের আত্মসংস্কার দিয়ে। আগে নিজে গড়ুন, তবেই তো গড়তে পারবেন আর একটা জীবন। এরপরে 6 নম্বরে আসবো শুদ্ধ আহার। একটা সহজ সত্য জেনে নিই আমরা, যেমন খাদ্য তেমন শরীর, আর যেমন শরীর তেমন মন। তাজা ফল, শাকসবজি, বিভিন্ন রকম ডাল, বাদাম এবং পর্যাপ্ত জল, এরা শুধু পুষ্টি দেয় না, এরা একটা নতুন শরীর নির্মাণের কাঁচামাল যোগায়। মনে রাখবেন, গর্ভকালে মা যা খান তা শুধু মায়ের শরীরে যায় না, তা দিয়ে আসলে গিয়ে পৌঁছায় গর্ভের সেই ছোট্ট প্রাণীটির উপরে। সাত্ত্বিক খাদ্য, যেটা আমাদের জানা খুব দরকার। শুদ্ধ আহারের কথা যখন ওঠে তখন আরেকটু গভীরে যেতেই হয়। সাত্ত্বিক খাদ্য মানে কি? মানে প্রকৃতির তৈরি। ভালো করে বুঝবেন, সাত্ত্বিক খাদ্য তাকেই বলে যেটা প্রকৃতির তৈরি, অর্থাৎ প্রাকৃতিক, সহজপাচ্য এবং প্রাণ শক্তিতে ভরপুর। এই ধরনের খাদ্যের একটা বিশেষ গুণ আছে, এই খাদ্য মনকে শান্ত করে, চিন্তাকে পরিষ্কার করে আর শরীরের ভারকে মুক্ত করে। খাদ্য শুধু পেট ভরায় না, খাদ্য মনকেও কিন্তু আকার দেয়। 8 নম্বরে বলবো মানসিক পরিবেশ। এখন থেকে শুরু হচ্ছে সবচেয়ে আশ্চর্য একটা অধ্যায়। গর্ভস্থ শিশু শুধু খাদ্য গ্রহণ করে না, সে গ্রহণ করে চারপাশের পরিবেশও। মায়ের আনন্দ, মায়ের দুঃখ, মায়ের ভয়, মায়ের আশা, প্রতিটি অনুভূতির সূক্ষ্ম প্রভাব গিয়ে পড়ে সেই গর্ভস্থ শিশুর ওপর। তাই গর্ভ সংস্কার একটা শান্ত, স্নেহময় পরিবেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দেখা হয়েছে। একটা শিশু জন্মানোর আগেই অনুভব করতে শেখে, তার প্রথম অনুভূতিগুলো আসে মায়ের মন থেকে। এবার যে বিষয়টি আসছে সেটিকে প্রাচীন ভারত এত গুরুত্ব দিয়েছিল যে তার জন্য আলাদা একটা জীবন পদ্ধতি তৈরি হয়ে গেছিল। 9 নম্বর পয়েন্ট, ধ্যান। মন যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই মনকে শান্ত রাখার পথ কি? ধ্যান হলো মনের কৃষিকাজ। যেভাবে একজন কৃষক জমি থেকে আগাছা পরিষ্কার করেন, ঠিক সেইভাবে ধ্যান মন থেকে অস্থিরতা দূর করে। জমিতে যেমন আগাছা হওয়াটা স্বাভাবিক, মনের মধ্যেও অস্থিরতা আসাটা স্বাভাবিক, কিন্তু ধ্যান আমাদের সেই অস্থিরতা দূর করতে খুব সহজে সাহায্য করে। একটি শান্ত, স্থিতিশীল ও সুসংহত মন ভবিষ্যৎ সন্তানের জন্য তৈরি করে একটা সুন্দর, নিরাপদ পরিবেশ। মহাভারতের অভিমন্যুর গল্প, ইতিহাস বা প্রতীকী কাহিনী, যেভাবেই দেখুন না কেন, এটা একটি বিষয় স্পষ্ট করে দেয়, প্রাচীন ভারত গর্ভস্থ শিশুর মানসিক বিকাশকে অত্যন্ত গুরুত্ব দিত। 10 নম্বরে বলবো প্রাণায়াম। মন আর শ্বাস, এদের সম্পর্কটা অনেকেই আমরা জানি না। শ্বাসই জীবনের সেতু। শ্বাস অস্থির হলে মনও অস্থির হয়ে ওঠে, আবার শ্বাস শান্ত হলে মনও শান্ত হয়। তাই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী মৃদু প্রাণায়াম অর্থাৎ ব্রিদিং প্র্যাকটিস গর্ভকালীন জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই একটি শান্ত শ্বাস মা ও সন্তান দুজনের জন্যই একটি উপহার। 11 নম্বর পয়েন্ট, যজ্ঞ। এবার একটা শব্দ যার অর্থ আমরা প্রায় সংকুচিত করে ফেলেছি, যজ্ঞ। যজ্ঞের গভীর অর্থ শুধু আগুনে আহুতি দেয়া নয়। যজ্ঞ মানে নিজের ছোট স্বার্থকে বৃহত্তর কল্যাণের জন্য উৎসর্গ করা। আজকের ভাষায় যজ্ঞ মানে হতে পারে নিজের সময়, শ্রম ও স্বার্থের একটা অংশ বৃহত্তর কল্যাণের জন্য উৎসর্গ করা। আর এই ত্যাগের শিক্ষা থেকেই গড়ে ওঠে মহৎ চরিত্র। একটি পরিবার যদি তার ত্যাগের আবহে বাস করে, সেই আবহেই সন্তানের ভিতরে প্রবেশ করে ত্যাগের আবহ। ভারতের ইতিহাসে আমরা দেখি ছত্রপতি শিবাজির জীবনে তার মাতা জিজাবাইয়ের প্রভাব কত গভীর ছিল। ছোটবেলা থেকেই যে মূল্যবোধ তার মধ্যে বপন করা হয়েছিল, তা পরবর্তীতে তার চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা ইতিহাস থেকে তাই জেনেছি। এবার আসছি ব্রহ্মচর্য ও উচ্চ চিন্তা। 12 নম্বর পয়েন্ট। মনের একটা নিয়ম আছে, যে মন উচ্চ চিন্তায় ভরে থাকে সে মন নিচু প্রবৃত্তির দিকে কম যায়।
উপনিষদ, গীতা, মহাপুরুষদের জীবন কাহিনী এরা মানুষের আদর্শের দিকে পরিচালিত করে। গর্ভকালে পিতামাতা যদি এমন উচ্চ চিন্তায় থাকেন, সেই চিন্তার সুর কিন্তু গর্ভের সন্তানের ভেতরেও বেজে ওঠে। সময় এটা খেয়াল রাখতে হবে। 13 নম্বরে আয়ুর্বেদ। আয়ুর্বেদ নিয়ে একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে। অনেকে ভাবেন আয়ুর্বেদ মানে শুধু রোগের চিকিৎসা। আসলে আয়ুর্বেদ তার চেয়ে অনেক বড় জিনিস। এটি স্বাস্থ্য রক্ষার বিজ্ঞান। শরীরের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিভাবে সুস্থ প্রজন্ম গড়ে তোলা যায়, আয়ুর্বেদ সেই পথ দেখায়। রোগ আসার পরে নয়, রোগ আসার আগেই সচেতন হওয়া, এটাই আয়ুর্বেদের মূল দর্শন। সৎসঙ্গ 14 নম্বর পয়েন্ট। একটা পুরনো কথা আছে, মানুষ তার সঙ্গের মতো হয়ে ওঠে। অর্থাৎ আমি যেরকম আমার সঙ্গী যে আমাকে সেরকম আসতে হতেই হবে। সৎ চিন্তা, সৎ মানুষ, সৎ আলোচনা এরা মনের ভিতর নতুন আলোর জন্ম দেয়। গর্ভকালে পিতামাতা কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কি আলোচনা করছেন, কি আলোচনা শুনছেন, এর প্রভাবও কিন্তু পরে গর্ভস্থ সন্তানের ওপর। অর্থাৎ আপনার চারিপাশের পরিবেশই আপনার সন্তানের প্রথম পাঠশালা। গর্ভে থাকাকালীন 15 নম্বর পয়েন্টে বলবো জপ ও ধ্যান। মনের গভীরে নতুন সংস্কার তৈরি হয় কিভাবে? পুনরাবৃত্ত শুভ চিন্তার মধ্য দিয়ে। জপ ও ধ্যান মনকে একাগ্র করে, চেতনাকে পরিশুদ্ধ করে। বারবার যে শুভ ভাবনা মনে আসে সেটাই ধীরে ধীরে মনের স্বভাবে পরিণত হয়। আর মায়ের সেই স্বভাব সন্তানের ভেতরে শিকড়ের মতো গেড়ে বসে। 16 নম্বরে বলবো সংযম। সংযম মানে আনন্দ থেকে পালিয়ে যাওয়া নয়। সংযম মানে যা সঠিক তা বেছে নেওয়ার ক্ষমতা। এই ক্ষমতাই মানুষকে সাধারণত মহান করে তোলে। আর এই গুণটি শিশু শেখে, দেখে, অনুভব করে, আর গর্ভের ভেতরেই তার প্রথম আভাস পায়। এতক্ষণ আমরা অনেকগুলো নীতির কথা বললাম, কিন্তু এই সমস্ত নীতির মধ্যে এমন একটি সূত্র আছে যেখানে ঋষিরা ভবিষ্যৎ চরিত্র গঠনের মূল চাবিকাঠি বলতেন। সেটা কি? এইবার দেখব আমরা সেই চাবিকাঠি। সেটা হচ্ছে সংস্কার। 17 নম্বর পয়েন্ট। এবার আসি গোটা বিস্ময়ের যে কেন্দ্রবিন্দু, সংস্কার। সংস্কার মানে কি? সংস্কার মানে বারবার করা কাজের মধ্যে দিয়ে গড়ে ওঠা অভ্যাস। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্যটা। আজকের সন্তানই আগামী দিনের সমাজ। তাই একটা পরিবারের ভালো সংস্কার শুধু একটা শিশুর ভবিষ্যৎ গড়ে না, গড়ে একটা গোটা জাতির ভবিষ্যৎ। 18 নম্বর হচ্ছে ঋতুচক্র ও প্রাকৃতিক ছন্দ। প্রকৃতির নিজস্ব একটা ছন্দ আছে। দিন ও রাত, ঋতু পরিবর্তন, জীবনের এক একটি পর্যায় সবকিছু একটা নিয়মের মধ্যে দিয়ে চলে। মানুষ যখন এই প্রকৃতির ছন্দের সঙ্গে সুর মেলায়, তখন তার স্বাস্থ্য, সামঞ্জস্য আর স্থিতি সবই বৃদ্ধি পায়। প্রকৃতির বিরুদ্ধে নয়, প্রকৃতির সঙ্গে চললেই জীবন সহজ হয়। আর যত প্রকৃতি থেকে দূরে সরে যাবেন, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ধর্ম 19 নম্বর। আর একটা শব্দ যার অর্থ আমরা প্রায় হারিয়ে ফেলেছি। ধর্ম মানে কোনো সম্প্রদায় নয়। ধর্ম মানে যা ধারণ করে, যা রক্ষা করে, যা উন্নতির পথে পরিচালিত করে। সত্য, করুণা, ত্যাগ, ন্যায়, এই মূল্যবোধগুলোই তো প্রকৃত ধর্ম। আর এই মূল্যবোধ একটি সন্তানকে কেবল সফল নয়, প্রকৃত অর্থে মানুষ করে তোলে। একটি সুস্থ সমাজের আসল ভিত্তি। শেষ টপিক। এবার সব সুতো এক জায়গায় এসে মিলবে। একটি সুস্থ সমাজ হাসপাতাল দিয়ে শুরু হয় না। একটি সুস্থ সমাজ শুরু হয় সুস্থ পরিবার দিয়ে। সুস্থ পরিবার তৈরি হয় সুস্থ পিতামাতা দিয়ে। আর সুস্থ পিতামাতা তৈরি হয় সচেতন প্রস্তুতির মধ্যে দিয়ে জন্ম দেন সুস্থ সন্তানের। ঠিক সেখান থেকে শুরু হয় একটা উন্নত সভ্যতা। মূল ঠিক থাকলে ফল ঠিক হতে বাধ্য। আর আমরা তো জানি ফলে ন পরিচয়তে, অর্থাৎ ফল দিয়েই গাছের পরিচয় হয়। অর্থাৎ আমের গাছ, আম গাছের পরিচিতি আমের মাধ্যম দিয়ে। অর্থাৎ আমাদের পরিচিতি হওয়া উচিত আমাদের সন্তানের মাধ্যম দিয়ে। সেটাই তো সবচেয়ে বড় নয় কি? শেষে এবার বলবো, আজ আমরা সমাজের অবক্ষয় দেখে উদ্বিগ্ন হই, কিন্তু একটা কথা মনে রাখুন, খারাপ ফল দেখে শুধু ফলকে দোষ দিলেই কিছু বদলাবে না। আমাদের ফিরে যেতে হবে বীজের কাছে, ফিরে যেতে হবে
মূলের কাছে, ফিরে যেতে হবে মাটিতে। মনে আছে শুরুতে সেই দুই কৃষকের কথা বলেছিলাম? আমরা প্রত্যেকেই সেই কৃষক, আর আমাদের হাতেই সেই বীজ রয়েছে আগামী প্রজন্ম। একটি শিশু পৃথিবীতে আসে শুধু একটা পরিবারের সদস্য হিসাবে নয়, সে ভবিষ্যতের শিক্ষক হতে পারে, বিজ্ঞানী হতে পারেন, শিল্পী হতে পারেন, সাধক হতে পারেন, কিংবা নেতা হিসাবেও জন্মাতে পারেন। যদি আমরা সত্যিই চাই আগামী প্রজন্ম হোক সৎ, শক্তিশালী, করুণাময়, মেধাবী ও চরিত্রবান, তাহলে গর্ভধারণকে শুধু একটা জৈবিক ঘটনা হিসেবে নয়, দেখতে হবে একটা পবিত্র দায়িত্ব হিসেবে। বৈদিক গর্ভ সংস্কার অতীতের কোনো কুসংস্কার নয়, এটা ভবিষ্যতের প্রজন্ম গড়ে তোলার একটা সচেতন আহ্বান। কারণ একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে বিদ্যালয়ে নয়, সংসদে নয়, জন্মের অনেক আগে মায়ের গর্ভে। এই জ্ঞান যদি আপনার মনে একটু দাগ কেটে থাকে, তাহলে একটা কাজ করুন, এই ভিডিওটা শেয়ার করুন অন্তত একজন হবু বাবা বা হবু মা যারা নতুন বিবাহিত, তাদের কাছে। হয়তো আপনার এই ছোট্ট পদক্ষেপটা একটা নতুন জীবনের ভিত গড়ে দেবে। আর স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী পর্বে আমি আরো গভীরে যাব, গর্ভকালে ঠিক কোন অভ্যাস তিনি অনুসরণ করলে এই সংস্কার বাস্তবে রূপ নেয়, সেই ব্যবহারিক পথনকশা নিয়ে আসবো। যদি আপনারা চান, ভালো থাকবেন, সচেতন থাকবেন, আর স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে থাকবেন। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আমার মনে হলো যে গর্ভ সংস্কারের বিধিটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার, তাই আমি খুব সংক্ষেপে এই এক বিশাল শাস্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি মনে করেন যে আরো ডিটেলসে আপনারা জানতে চান, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার নিচে চলছে, যোগাযোগ করতে পারেন। এটা কোনো চিকিৎসা নয়, এটা জীবন পদ্ধতি। সবসময় মানবেন যে এটা কোনো কুসংস্কার নয়, এটা একটা বিজ্ঞান, যা বিজ্ঞানও মানে। সুস্থ সন্তান ছাড়া আজকে সমাজ ধ্বংস হতে চলেছে, আপনিও জানেন, আমিও জানি। সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য গর্ভ সংস্কার বিধিটাকে আমাদের সবার উচিত আবার ফিরিয়ে আনা। নমস্কার।